করবেন, নেওয়ার চেষ্টা করবেন। শুরুতে যে কথাটা বলছিলাম, ফার্স্ট অফ অল আমি একটা হেডলাইন দিচ্ছি, আপনারা একটু এই জায়গাটা দেখেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, অর্থাৎ কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের মূলত কি করতে হবে, কোন বিষয়গুলোর উপর ফোকাস দিতে হবে, ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকলে আমরা দ্রুত ইংলিশে কথা বলতে পারবো, ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে পারবো, এটা আমাদেরকে জানতে হবে। সো আমি এখানে জাস্ট চারটা পয়েন্টের উপর ভিত্তি করে আপনাদের ল্যাঙ্গুয়েজটা শেখাবো, এটা আমি আগেও বলেছি। এক নম্বর বিষয় হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, যেটা আমি আপনাদের প্রিভিয়াস ক্লাস থেকে বলেছি। অর্থাৎ ভার্বের ফর্ম জানতে হবে, ভার্ব রিলেটেড ওয়ার্ড জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন যে ভাষা শেখাটা আমরা কিভাবে শুরু করবো, যেহেতু একদম শুরু থেকেই আমি এই ক্লাসগুলো শুরু করছি। খুব ভালোভাবে এই পয়েন্টগুলোর উপর ফোকাস করেন। এরপর হচ্ছে পয়েন্ট নাম্বার টু, সেটা হচ্ছে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। ঠিক আছে, কি করতে হবে? প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এই গেল হচ্ছে আপনার তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস। এই টপিকটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আপনারা জানেন, তাহলে আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স আপনার মতো করে তৈরি করতে পারবেন বা বলতে পারবেন। এই যে চারটি পয়েন্ট আমি বললাম, জাস্ট এই চারটি পয়েন্টের উপর ভিত্তি করে আপনি ইংরেজি ভাষাটা অনেক ভালোভাবে শিখতে পারেন বা পারবেন। এবার আসি পয়েন্টগুলোতে, ডিটেলসে যদি বলি। এক নম্বর পয়েন্ট আমি কি বলছি, যে কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্বটা কি? ভার্বের ফর্ম, ভার্বের রূপ। এক একটা ভার্বের বিভিন্ন রূপ থাকে, যেটাকে বলা হয় যেমন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। মূলত আমাদের যে গ্রামার বইগুলো আছে, এই তিনটা ফর্ম দেওয়া থাকে, বাট একটা ভার্বের টোটাল ফর্ম থাকে পাঁচটা। V4 এটাকে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম বলে, আর V5 এটাকে থার্ড পারসন ফর্ম বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর কি এই ফর্মটা হয়। তো একটু বোঝার চেষ্টা করেন, এই যে ফর্মগুলো লিখছি, যেমন মনে করেন আমি যদি একটা ভার্ব লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ফর এক্সাম্পল গো, এই গো মানে কি? যাওয়া। এটার পাস্ট ফর্ম যদি বলি সেটা হচ্ছে ওয়েন্ট। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমি বলি সেটা হচ্ছে গন। এই যে ফর্মগুলো, ভার্বের ফর্মের বাংলা অর্থটা, এইটা আমি লাস্ট ক্লাসে আপনাদের অনেক ভালোভাবে বলেছি এবং বারবার বলেছি প্র্যাকটিস করতে, পিডিএফও দিয়েছি। কারণ, এবং আমি বলেছি যে ভার্বগুলো আপনার অজানা, যে ভার্বগুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা নেই, সেই ভার্বগুলো একটা খাতায় আপনাকে লিখতে হবে, ফর্ম লিখতে হবে। এই ভার্বের ফর্ম না জানলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রপার ওয়েতে শিখতে পারবো না। কেন পারবো না ভার্বের ফর্ম না জানলে? আরো একটু আর কয়েকটা ফর্ম আমি একটু লিখি। যেমন মনে করেন, রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং, প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং, থার্ড পারসন কি? রাইটস, থার্ড পারসন কি? রাইটস। একটা ভার্বের টোটাল ফর্ম থাকে এরকম পাঁচটা। আবারও যদি আমি বলি, ড্রাইভ মানে কি? চালানো। এর পাস্ট ফর্ম কি? ড্রোভ। এর পাস্ট পার্টিসিপল কি? ড্রিভেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রাইভিং। এর থার্ড পারসন কি? ড্রাইভস, ড্রাইভস। একটা ভার্বের টোটাল এরকম ভাবে পাঁচটা ফর্ম থাকে। ড্র মানে কি? আঁকা। এর পাস্ট ফর্ম হচ্ছে ডিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রয়িং, থার্ড পারসন হচ্ছে ড্রস। সো এইভাবে প্রত্যেকটা ভার্বের কিন্তু আমাদের ফর্ম হয়ে থাকে, যেটা আপনাদেরকে বুঝতে হবে, যেটা আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। ভার্বের ফর্মগুলো বোঝা জানা সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ভার্ব সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আপনার না থাকে, আপনি কখনোই যে স্ট্রাকচারই শেখেন না কেন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না। কারণ এই ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমেই ইংলিশের কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তো যদি আপনি সত্যিকার অর্থে ভাষা শিখতে চান, আপনি যে স্ট্রাকচার শিখতে চান না কেন, সেই স্ট্রাকচারে লেখা থাকে ভার্বের অমুক ফর্ম, ভার্বের তমুক ফর্ম। হ্যাঁ, তো সেটা সবার আগে আমাদের ডেভেলপ করতে হবে, সবার আগে সেটা আমাদের ডেভেলপ করা প্রয়োজন বা দরকার।
এটা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যদি কারো না জানা থাকে, এগুলো কিন্তু শিখতেই হবে, এর কোনো ভুল নাই, কোনো ব্যত্যয় নাই। আমি এটার পিডিএফ অলরেডি আপনাদেরকে দিয়েছি, যারা পান নাই আমি আবার দিয়ে দিব। সো প্রত্যেকটা ভার্ব, স্পিক মানে কি, বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। এইটা সবার আগে আমাকে জানতে হবে। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্পিকিং। থার্ড পারসন হচ্ছে স্পিক্স। থার্ড পারসন কি, স্পিক্স। সো এইভাবে প্রত্যেকটা ভার্বের ফর্ম হয়ে থাকে, প্রত্যেকটা ভার্বের ফর্ম হয়ে থাকে। একটা ভার্বের টোটাল ফর্ম কয়টা? একটা ভার্বের টোটাল ফর্ম হচ্ছে আমাদের স্পিক, স্পোক, স্পোকেন, স্পিকিং। একটা ভার্বের টোটাল ফর্ম আমাদের কয়টা? টোটাল ফর্ম হচ্ছে আমাদের পাঁচটা। কিন্তু আমাদের বইগুলোতে থাকে কয়টা? তিনটে থাকে, বাকি দুইটা এই যে মানে V4 এবং V5, এটা মনে করা হয় যে টেন্স শেখার সঙ্গে সঙ্গে এটা শেখা হয়ে যাবে, এই জন্য আর কি এইগুলো দেওয়া থাকে না, বাট এদেরও প্রয়োজন আছে, সেটা আমি পরে বলবো। তাহলে এই যে ফর্মগুলো আমি লিখলাম, এখানে আপনি আরো যত ভার্ব আছে, প্রত্যেকটা ভার্ব, হ্যাঁ, যেমন মনে করেন ইট মানে কি, খাওয়া, এর পাস্ট ফর্ম কি, ইট, এইট। এর পাস্ট পার্টিসিপল কি, ইটেন। পাস্ট পার্টিসিপল কি, ইটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যেটা, সেটা হচ্ছে ইটিং। এর থার্ড পার্সন কি, V5 হচ্ছে ইটস। সো প্রত্যেকটা ভার্বের এরকম ভাবে আমাদের ফর্ম থাকে। এই ফর্মগুলো আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে ডেভেলপ করতে হবে। এই গেল একটা পার্ট। 1 নম্বর পয়েন্ট যেটা ভার্বের ফর্ম, ভার্বের বাংলা অর্থ ফর্ম। অ্যাটলিস্ট 100 থেকে 200টা মোস্ট ইউজফুল ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকলে আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো। খুবই ভালোভাবে বোঝেন, আমি ধীরে সুস্থে ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলছি, প্রত্যেকটা বিষয় ডিসক্রাইব করে আপনাদেরকে দেখাচ্ছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে ভালোভাবে। আচ্ছা, জাস্ট ওয়েট আ মিনিট, আমার কথা এতক্ষণ শোনা যাচ্ছিল না। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি আবার লিঙ্কটা একটু দেই, না হলে অনেকে কনফিউশন পড়ে যাবেন। জাস্ট ওয়েট। সরি ফর দ্যাট। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করেন, এবার শোনা যাবে, আর সমস্যা হবে না। আমি দেখাচ্ছি যে কথাগুলো বলছিলাম, আমি 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 শুরু থেকে বলে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি বলছি যে কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে পারি। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। জাস্ট 4টা পয়েন্টের উপর বেস করে বা ভিত্তি করে এই ভাষাটা আমরা শেখা শুরু করতে পারি। আমি 1 নম্বর পয়েন্ট বলছি কনজুগেশন অফ ভার্ব, যেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদের প্রিভিয়াস ক্লাস থেকে এবং পাঠিয়ে দিয়েছি। 2 নম্বর পয়েন্ট বলছি যে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, অর্থাৎ টেন্স এর যে প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, সেটা আমাদের জানতে হবে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা প্রপার ওয়েতে শিখতে চাই বা ডেভেলপ করতে চাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। কিসের কথা বললাম আমি? মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব। 3 নম্বর পয়েন্ট আমি কি বলছি? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি বলছি যে এই 4টা পয়েন্টের উপর ভিত্তি করে আপনাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। যদি এই 4টি বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। খুব কম সময়ের ভিতর আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। তো এই 4টা পয়েন্টের ভিতর আমাদের যে ফার্স্ট পয়েন্টটা, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্বের ফর্ম, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব। এখানে আমি কয়েকটা ভার্বের ফর্ম লিখেছি, আপনারা দেখতে পারছেন। অর্থাৎ বেস ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। মূলত এই ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে
এই ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে আমাদের কথার কালের বা সময়ের পরিবর্তন হয়ে থাকে। এই কথাটা আমি বলছি এবং প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছি যে যে ভার্বগুলো আপনার অজানা, যে ভার্বগুলো সম্পর্কে আপনি পরিচিত নন, মোস্ট ইউজফুল যে ভার্বগুলো আছে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন বা কনভারসেশনে যেগুলো ব্যবহার হয়, সেগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, প্রপার ওয়েতে ডেভেলপ করতে হবে। এই কথাটা আমি আপনাদেরকে বলছি। এরপর যে বিষয়টা আসে বা যে ফাংশনটা আসে, সেটা হচ্ছে যে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। কেন টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে? 1 নম্বর পয়েন্ট বলছি কনজুগেশন অফ ভার্ব, 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে টেন্স একটা কম্পালসারি টপিক। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে গেলে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখাটা দরকার। কারণ টেন্স এর মাধ্যমে কি হয়, টেন্স মানে কি, টেন্স এর বাংলা অর্থ কি, সময় বা কাল, কথাটা বোঝেন। এই যে টেন্স, টেন্স টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত প্রকার? 3 প্রকার টেন্স আছে। 3 প্রকার টেন্স আছে। থ্রি টাইপস অফ টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি কি? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। PRESENT, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, এরপর হচ্ছে কি? পাস্ট। 2 নম্বর কি? পাস্ট। পাস্ট মানে কি? অতীত। 3 নম্বর কি? ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। এই যে 3টা টেন্স আছে, মানে 3টা সময়কালকে বোঝায়। আপনার বর্তমান সময়, আপনার অতীত সময়, আপনার ভবিষ্যৎ সময়। এই টেন্স আমাদের শিখতে হবে কম্পালসারি। কেন এটা শিখতে হবে? এটা কোথায় কাজে লাগে? টাইমের পরিবর্তনের ক্ষেত্রে। কেমন সেটা? এই প্রতিটা টেন্স এর আবার 4টা করে পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ আছে। সেটা কি? 1 নম্বর হচ্ছে, কথাটা বোঝেন, 1 নম্বর হচ্ছে ইনডিফিনিট, 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে পারফেক্ট, এবং 4 নম্বর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টা পার্ট, 4টা ক্লাসিফিকেশন প্রত্যেকটা টেন্সের, এরকম প্রেজেন্টেরও আছে, পাস্টেরও আছে, ফিউচারেরও আছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। টোটাল স্ট্রাকচার কয়টা? 12টা। এই 12টা স্ট্রাকচার যদি আমি আপনাদেরকে একবার একটু লিখে দেখাই, যেমন মনে করেন প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। অর্থাৎ টেন্স মূলত কি জানেন? টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে মূলত এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এই ভার্ব মানে কি? কনজুগেশন অফ ভার্ব। এই যে যেটা আমি লিখলাম, অর্থাৎ মনে করেন আপনি এই ভাষায় একটা সাবজেক্ট বসালেন আই। আই মানে কি? আমি। এখন আমি যদি বলি আই গো, আমি যাই। যদি বলি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। পাস্ট টেন্স হয়ে গেছে। বিষয়টা এই, আর কিছুই না। এরপর যদি আমি বলি ফিউচার টেন্স, তখন আমাদের কি হবে? ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস এই যে উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। দেখেন কতটা সিম্পল। আর কিছুই না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, এক্সটেনশন বা অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। মূলত কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হয় কোথায়? ভার্বের ফর্মে। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস, বোঝার চেষ্টা করেন, অ্যাম, ইজ, আর। এগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এরপর V1 প্লাস ING, বা আমি যদি সহজ কথায় বলি অ্যাম, ইজ, আর প্লাস V4। ওই যে আমি V4 লিখছি না, প্লাস এক্সটেনশন। V4 মানে কি? ভার্বের কন্টিনিউয়াস যে ফর্ম গুলো আছে, এই দেখেন, এই যে গোয়িং, রাইটিং, ড্রাইভিং, ড্রয়িং, স্পিকিং, এইগুলো। সো দেখেন কতটা সহজ। এই হচ্ছে আমাদের 3টা ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি, আমাদের সারা জীবন চলে যায় এই টেন্স শিখতে। বাট টেন্স কিছু না, টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। জাস্ট এতটুকু আপনাকে বুঝতে হবে, একটা টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হয় ভিতরে ভার্বের ফর্মে। এই ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে উইল বি প্লাস V4 প্লাস এক্সটেনশন। দেখেন কতটা সহজ। আমার কিন্তু 6টা টেন্স হয়ে গেছে, 6টা অলরেডি লেখা শেষ। এরপর প্রেজেন্ট পারফেক্ট যদি আমি বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। যদি পাস্ট পারফেক্ট বলি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। সো এই হচ্ছে মূলত টেন্সের স্ট্রাকচার। যদি আমি ফিউচার পারফেক্ট টেন্স বলি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ
কথাটা বুঝেন, উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কথা বলি, সাবজেক্ট প্লাস, আমার কিন্তু 9টা অলরেডি লেখা হয়ে গেছে, প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V4 প্লাস ING প্লাস এক্সটেনশন। এই আমার 10টা টেন্স হয়ে গেছে, আর লিখতে হবে না, বাকি দুইটা আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে অথবা উইল হ্যাভ দিলে ওই দুইটা হয়ে যায়, তো আমি সেটা দিচ্ছি না। মূলত টেন্সের স্ট্রাকচার কি আগে এই জিনিসটা বোঝেন। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, এক্সটেনশন এক্সটেনশনের জায়গায় থাকবে, পরিবর্তন হবে ভিতরে ভার্বের ফর্মে। এই ভার্বের ফর্মটা মূলত দুই ধরনের ভার্ব এখানে দেখা যাচ্ছে। একটা লেখা আছে V1 V2 V3 V4, এরকম আপনারা দেখতে পাচ্ছেন তাই না? আবার দুই এক জায়গায় আমরা দেখছি যে উইল অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো কি আমরা চিনবো। তো আগে একটা বিষয় বোঝেন, এই V1 V2 V4 এগুলো কি, এটা তো বুঝতে পারছেন যে কনজুগেশন অফ ভার্ব, মানে যেটা বলে ভার্বের ফর্ম। প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। মূলত এই ফর্মগুলোর পরিবর্তন হয়ে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়, ইংলিশে টাইমের পরিবর্তন হয়। এই টাইমের পরিবর্তন না করতে পারলে ইংলিশে কথা বলা যায় না। আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন? আপনি একটা কথা যে টাইমে ভাবছেন সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারছেন না। এইটা যদি আপনি করতে সক্ষম হন, তাহলে আপনি ইংলিশে এক্সপার্ট। আর এখানে যদি ভুল হয়, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের সঠিক ফর্মটা যদি ইউজ করতে ভুল হয়ে যায়, সবকিছু আপনার ভুল। সো মনে করেন, টেন্স শিখে আমাদের কি হয়, একটা কথাকে আমরা কত ভাবে, কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কতগুলো সেন্সে পরিবর্তন করতে পারি, আমাদের এই পরিবর্তন করাটা শিখতে হবে। মনে করেন আমি যদি বলি যে ড্রাইভ, এই ড্রাইভ শব্দটার বাংলা অর্থ হচ্ছে কি, ড্রাইভ মানে হচ্ছে চালানো। এই ড্রাইভ কথাটাকে আমি কতগুলো টাইমে নিতে পারি, যেমন আমি যদি বলি যে হি ড্রাইভস এ কার, অর্থ কি, সে একটা গাড়ি চালায়। এখন আমি যদি বলি যে হি ড্রোভ এ কার, জাস্ট সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট এ কার, আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে, ভিতরে। এখন আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। তাহলে এটা কোন টেন্স? এটা আমার ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি যে সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার, এটা কোন টেন্স? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এবার এই ইজ এর জায়গায় আমি যদি জাস্ট বলি যে হি ওয়াজ ড্রাইভিং আ কার, DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট এই জায়গাটাতে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, পরিবর্তনটা কোথায় হচ্ছে, ভিতরে ভার্বের ফর্মে। আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। চালিয়েছে, রিসেন্টলি কোন একটা কাজ হয়েছে, এই মাত্র কোন একটা কাজ হয়েছে। এইটা বোঝানোর জন্য মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। সো সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। এবার আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, তখন কি হবে, হি হ্যাড ড্রিভেন এ কার, হি হ্যাড ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়ে থাকবে, তখন কি হবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। অর্থাৎ আমার পরিবর্তনটা কোথায় হচ্ছে, ভিতরে ভার্বের ফর্মে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। সো যাই হোক, এই যে বিষয়গুলো আমি লিখলাম বা যা আপনাদেরকে দেখালাম, জাস্ট বিষয়টা টেন্সটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। টেন্স মানে কিছুই না, জাস্ট ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসেই মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আপনারা যদি একটু ভালোভাবে ফোকাস করেন, প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। খেয়াল করেন, কঠিন কোনো কিছু না, আমরা নিজেরাই এগুলোকে কঠিন করে ফেলি। এখন এই ভার্বের ফর্মের ভিতর আমার যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব গুলো আমি বলছি যে এটার পরিবর্তন হচ্ছে, যেমন দেখেন এই যে ড্রাইভ, প্রেজেন্ট টেন্সে ভার্বের V5 বসে, কিন্তু মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তো এখানে কি বসতেছে, জাস্ট ড্রোভ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে কি বসতেছে, উইল ড্রাইভ। দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে, পরিবর্তনটা কোথায় হচ্ছে, ভিতরে ভার্বের ফর্মে। ইজ ড্রাইভিং, এখানে কি হচ্ছে, ওয়াজ ড্রাইভিং, এখানে কি হচ্ছে, উইল বি ড্রাইভিং, উইল বি ড্রাইভিং। এইগুলো এখন কিভাবে আসে সেটা আমি আপনাদেরকে বলবো, যে এই হ্যাভ হ্যাজ হ্যাড উইল বি বা ইজ ওয়াজ, এইগুলো কিভাবে আসে সেটা আমি বলবো।
প্রথম যে পার্টটা বা প্রথম যে ফাংশনটা বিগত ক্লাসে যেটা দেখিয়েছি, যে কনজুগেশন অফ ভার্ব বা মোস্ট ইম্পর্টেন্ট কনজুগেশন অফ ভার্ব, এটা তো আপনারা বুঝতে পারছেন, ভার্বের ফর্মের চেঞ্জ যেটাকে বলা হয়। এখন এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো কি বা কিভাবে আসে, এইটা নিয়ে আমি আপনাদের সামনে যদি একটু কথা বলি, জাস্ট ভার্বের অংশটা বোঝার চেষ্টা করেন, অর্থাৎ ভার্বের ক্লাসিফিকেশন যেটাকে বলা হয় সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলছি, আপনাদের প্রথমে দেখালাম ভার্বের ফর্ম, এরপর দেখালাম টেন্স এর স্ট্রাকচার প্লাস প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এবার দেখেন ভার্বটা মূলত কি। দেখেন ভার্ব, তাই না? ভার্ব মানে কি? ভার্ব মানে আমরা জানি ক্রিয়া, বা যেটা দ্বারা কাজ করা বোঝায়, অ্যাক্টিভিটিস। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলো বোঝায়। মনে রাখবেন, ভার্ব ইজ দ্য হার্ট অফ সেন্টেন্সেস। আই মিন উইদাউট ভার্ব ইউ ওন্ট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া আপনি ইংলিশে কিন্তু কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে সক্ষম হবেন না, তৈরি করতে পারবেন না। সো এই ভার্বের যে ক্লাসিফিকেশন, আমি তো দেখালাম ভার্বের ফর্ম, ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলোর যে ফর্ম আছে সেটা আপনারা দেখছেন, কিন্তু এই ভার্বের একটা বিরাট ক্লাসিফিকেশন আছে, সেটা আপনাদের বুঝতে হবে। এই ভার্ব প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, আর দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বলুন তো কি বললাম? একটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, আরেকটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। সমাপিকা আর অসমাপিকা কি? মনে করেন একটা সেন্টেন্স যদি আমি বলি, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল ডুইং এক্সারসাইজ। এই যে বাক্যটা লিখলাম না, এই বাক্যটা একটু খেয়াল করে দেখেন তো, বাক্যে ভার্ব কয়টা দেখতে পারছেন আপনারা? দেখেন, হিটা কি? সাবজেক্ট। এবার আছে ইজ প্লেইং, এইটা কি? ভার্ব। সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব থাকে। সো এই ভার্বটা দেখে আপনি বলেন তো এটা কোন টেন্সে লেখা আছে। যারা টেন্স বোঝেন তারা বলবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ প্লেইং ফুটবল। এখন এর পরে আরো একটা ভার্ব আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডুইং, যে হি ইজ প্লেইং ফুটবল ডুইং এক্সারসাইজ। এই ডুইং এর আগে কি কোনো কোনো অ্যাম ইজ আর আছে, কোনো ওয়াজ আর আছে, কোনো শ্যাল বি উইল বি আছে? না, জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ একা বসছে। এই যে ডুইং যে শব্দটা, এই শব্দকে বলা হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ এই ওয়ার্ডটা, এই যে ডুইং, এটা চেহারা ভার্বের মতো মনে হলেও, এটাকে ভার্ব দেখা গেলেও, এটা মূলত কোনো ভার্বের কাজ করছে না, এখানে মূলত কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করছে না। এই জন্য এই ডুইংটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। দেখতে ভার্বের মতো, বাট মূলত এটা ভার্ব না। বা ডুইং এর পরিবর্তে আপনি বলতে পারেন টু ডু। হ্যাঁ, এরকম বলা যায়, হি ইজ প্লেইং ফুটবল টু ডু এক্সারসাইজ। তাহলে এই টু ডু, এটাও তো একটা ভার্ব। এখন বোঝার চেষ্টা করেন ফাইনাইট ভার্ব কাকে বলে। মনে রাখবেন, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে এবং যে ভার্বটা দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়, ভার্বের ফর্ম দেখলে বোঝা যায় যে এটা কোন টেন্সের স্ট্রাকচার, সেইটাই ফাইনাইট ভার্ব। খুব সহজ কথা, দুইটা পয়েন্ট, যে ভার্ব সাবজেক্টের পরে বসে এবং যে ভার্ব দেখলে টেন্স চেনা যায়। এবার নন ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্ব মানে ওয়ার্ডটাকে দেখলে আপনার মনে হবে এটা একটা ভার্ব, ভার্ব রিলেটেড ওয়ার্ড, বাট আসলে সেটা কোনো অ্যাকশন দেয় না, ভার্ব হিসাবে কাজ করে না, টেন্স আইডেন্টিফাই করা যায় না, সাবজেক্ট থেকে দূরে বসে। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্ব আপনারা দেখতে পারছেন, এই ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, মানে সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব বসে, আবার সাবজেক্টের পরেই কিন্তু প্রিন্সিপাল ভার্ব বসে, আবার আলাদা ভাববেন না এদেরকে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে জেরান্ড, যেটা পার্টস অফ স্পিচ হিসেবে নাউনের কাজ করে। দুই নম্বর হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ সরি ইনফিনিটিভ, এটাকে বলা হয় টু প্লাস ভিয়ন যুক্ত শব্দ। আর তিন নম্বর হচ্ছে জেরান্ড ইনফিনিটিভ। আর তিন নম্বর হচ্ছে আপনার পার্টিসিপল। তিন নম্বর কি? এই পার্টিসিপলের আবার তিনটা প্রকার আছে। এই পার্টিসিপলের আবার তিনটা প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, তো এইগুলো কিসের পার্ট বলছি? এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের পার্ট। মানে সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলোকে দেখলে আপনার মনে হবে ভার্ব, বাট আসলে সেগুলো কোনো ভার্ব না, ভার্বের কাজ করে না, অ্যাকশন দেয় না,
সেটাকে বলা হয় মূলত নন ফাইনাইট ভার্ব। তাহলে কি বললাম বলেন তো, যে পার্টিসিপল আমার কয় প্রকার? পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তার মানে জেরান্ডটাও নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট থেকে দূরে বসে। ইনফিনিটিভটাও নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট থেকে দূরে বসে। পার্টিসিপলও নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট থেকে দূরে বসে। এগুলো কেমন, আমি যদি জাস্ট একটা করে এক্সাম্পল দেই, আপনারা বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে বলি যে আহ কিভাবে কোন এক্সাম্পল দিতে পারি, জেরান্ডের এক্সাম্পল যদি আমি দেই, মনে করেন আই লাইক, আচ্ছা একটা ভার্ব নেই, স্টিল ভার্বটা নেই। আই লাইক স্টেলিং। স্টেল মানে কি জানেন? চুরি করা। আমি বললাম যে আমি চুরি করা পছন্দ করি। এই স্টেলিং শব্দটা এখানে জেরান্ড, জাস্ট নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্বটা কি? লাইক। আই লাইক টু স্টেল, এর বাংলা অর্থ আমি চুরি করা পছন্দ করি। এটা হচ্ছে ইনফিনিটিভ, মানে টু প্লাস বিয়ন যুক্ত শব্দকে ইনফিনিটিভ বলে। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই স আ বয় স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। আই স আ বয় স্টেলিং মানি, এই স্টেলিং শব্দটা মানিকে মডিফাই করছে, এই নাউনকে মডিফাই করছে। এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখতে ভার্বের মতো মনে হলো, এটা আসলে কোনো টেন্স মেনটেন করে না। এটাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, এখানে মেইন ভার্ব হচ্ছে স, মানে এটা হচ্ছে পার্টিসিপল। মানে পার্টিসিপল এই যে বলছি না তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট, তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কেরাম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যখন আমাদের বসে থাকে একা একা, তখন সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম, হি হ্যাজ স্টোলেন মানি, এর বাংলা অর্থ কি জানেন? স্টিল মানে কিন্তু চুরি করা। আমার কথাটা বোঝেন? আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছে। কি বললাম বলেন তো? সে টাকা চুরি করেছে। এই স্টোলেনটা এখানে মেইন ভার্ব, মেইন ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি, পুলিশ caught the thief with stolen money, এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। দেখেন, হি হ্যাজ স্টোলেন মানি, এইখানে এইটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাজ স্টোলেন এটা সাবজেক্টের পরে আছে, বাট এই স্টোলেনের আগে কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ নেই। ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বসলে তার আগে অবশ্যই কোনো অক্সিলারি ভার্ব থাকবে, বাট তা নেই। জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত একটা শব্দ একা বসছে, এই মানিকে মডিফাই করছে। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ হিসেবে। বাট এইগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, যেটা সাবজেক্ট থেকে দূরে বসে। এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে মূলত এই কট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো বুঝতে পারছেন না, অ্যাডভান্স বা কঠিন লাগছে, বাট আমি একটু বলে যাই। এটা আপনি বুঝলে বোঝেন, না বুঝলে বোঝার দরকার নেই, বাট একটা কনসেপ্ট অন্তত আপনি নিয়ে রাখেন, তারপর আমি মেইন জায়গাটাতে আসতেছি। একটু সময় দিতে হবে। এরপর দেখেন, পারফেক্ট পার্টিসিপল কি জানেন? হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত শব্দকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন আহ আমি যদি এরকম ভাবে বলি, দ্য থিপ র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে এর বাংলা অর্থ হচ্ছে চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং হ্যাভিং স্টোলেন মানি, বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। এই যে এখানে দা থিপ এটা সাবজেক্ট, রানের পাস্ট ফ্রম র্যান, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, মেইন ভার্ব এটা। আর এই যে হ্যাভিং স্টোলেন মানি, এটা একটা জাস্ট ফ্রেজ, এটাকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এই যে হ্যাভিং প্লাস ভি থ্রি, মানে সহজ কথা যদি আমি আপনাদেরকে বলি, সব কথার এক কথা হচ্ছে ভার্ব মূলত দুই ভাবে হয়, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট থেকে দূরে বসে কিছু শব্দ, যেগুলোকে দেখলে আপনার মনে হবে যে এগুলো ভার্ব, বাট সেটা আসলে ভার্বের কাজ করে না, কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করা বোঝায় না, কোনো টেন্স বোঝা যায় না সেটাকে দেখলে। সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে, যেগুলো পার্টস অফ স্পিচ হিসাবে, মানে দেখলে আপনার মনে হবে ভার্ব, বাট সেটা পার্টস অফ স্পিচ হিসাবে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, ভার্বের কাজ করে না। নাউন মানে জেরান্ডকে বলা হয় নাউন, বা ইনফিনিটিভকে বলা হয় নাউন,
আর পার্টিসিপলকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই হচ্ছে মেইন বিষয়। আর ফাইনাইট ভার্ব যেটা বললাম দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল কি এটা তো আপনারা বোঝেন, যে এই যে ভার্বগুলো যেটা আমি লিখছি, যেটা সাবজেক্টের পরে বসে, গো, রাইট, ড্রাইভ, ড্র, স্পিক, ইট, এই ভার্বগুলো জাস্ট সাবজেক্টের পরে বসলে সেটাকেই প্রিন্সিপাল বলছি। আর এই অক্সিলারি ভার্ব এর অনেকগুলো পার্ট আছে, এই পার্টটা আপনাকে একটু জানতে হবে। যেমন অক্সিলারি ভার্বের পার্ট কি, সহজ কথায় যদি আমি বলি যে অক্সিলারি কথাটা বোঝেন, AUXILIR, অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার। একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, আর একটাকে বলা হয় মডাল অক্সিলারি। আবারও বলছি, অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর দুই নম্বর হচ্ছে মডাল অক্সিলারি। এই মডালের আরেকটা পার্ট হচ্ছে সেমি মডাল। যাই হোক, সো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হচ্ছে জাস্ট এই বি ভার্ব ডু ভার্ব, অর্থাৎ এম ইজ আর, এম ইজ আর, এরপর হচ্ছে ওয়াজ ওয়ার, এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, আরেকটা হচ্ছে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি কোনগুলো? আপনারা জানেন যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে আর কি মডাল অক্সিলারি। এই মডালের আরেকটা পার্ট আছে সেমি মডাল। তো এই যে প্রাইমারি যে অক্সিলারি ভার্ব গুলো, এগুলো মূলত টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়। এইবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। মূলত আমরা এটা জানি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে অক্সিলারি ভার্ব হিসাবে। হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্স গুলোতে বসে অক্সিলারি ভার্ব হিসাবে। ডু ডাজ ডিড প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য বসে অক্সিলারি ভার্ব হিসাবে। কথাটা বুঝেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই ভার্বগুলো কিন্তু অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো মেইন ভার্ব হিসাবে বসতে পারে। এদেরও নিজস্ব অর্থ আছে। এরা যদি মেইন ভার্ব হিসাবে বসে, এরা যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। এগুলোকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব তখনই বলা হয় যখন এগুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। মানে এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আমরা শুধু টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে রাখি, আমরা জাস্ট এটাই মনে করি যে এগুলো শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স গুলোতেই বসে। বাট না, আমি যদি বলি আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ওইখানে অ্যামটা মেইন ভার্ব, ওটা বি ভার্বের বেস ফর্ম, ওখানে কোনো হেল্পিং ভার্ব নেই। সো এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। বাট আমি যদি বলি আই এম রিডিং আ বুক, ওইখানে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামটা অক্সিলারি, রিডিংটা মেইন ভার্ব। যখন এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তখন এদের কোনো অর্থ হয় না, দ্যার ইজ নো মিনিং। অর্থটা মেইন ভার্বই দেয়। এই ডু মানে করা, হ্যাভ মানে আছে, এই ধরনের কোনো অর্থ সেখানে দেয় না যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। বাট যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এই ভার্বগুলো তাদের নিজস্ব অর্থ দেয়। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার মানে হওয়া বা থাকা বা ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড মানে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল, ডু ডাজ ডিড মানে কোনো কিছু করা বোঝায়। সো এই ফাংশন গুলো বুঝতে হবে। আর মডাল ভার্ব এরা নিজেরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করে, যেখানে অ্যাবিলিটি, প্রবাবিলিটি, পজিবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন, এগুলো আর কি বোঝায়। সো এই হচ্ছে মূলত এই যে টেন্সের স্ট্রাকচারের কথা আমি বলছি। আপনাদের একটা বিষয় বুঝতে হবে, টেন্সের স্ট্রাকচারের ভিতরে এই যে V1, V2, V3, V4 যে লিখছি, আবার কিছু কিছু টেন্সে তার আগে যে অ্যাম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো লিখছি, ঠিক আছে আমি লিখতেছি। V1, V2, V4 এগুলো তো সব প্রিন্সিপাল ভার্ব, এটা তো আপনারা বুঝতে পারছেন, এবং ভার্বের বিভিন্ন ফর্ম। কিন্তু এই প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কিন্তু অ্যাম ইজ আর, ওয়াজ আর, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড বসতে পারে। এগুলো যে শুধুমাত্র হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এরকম না। হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসলে তারপরে অবশ্যই মেইন ভার্ব থাকবে, সেই ভার্বের ফর্মের পরিবর্তন হবে। বাট এরা নিজেরা যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এরা তাদের নিজস্ব অর্থ দেয়। অ্যাম ইজ আর এর মানে হওয়া বা থাকা, অজয়ার মানে ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল, ডু ডাজ মানে করা, ডিড মানে করেছিল, এই ধরনের অর্থ দেয়। বাট এই অর্থগুলো কিন্তু তখন দিবে না যখন টেন্সের স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হয়েছে, এবার আমি সহজ করে বোঝাচ্ছি। বাট যারা নিতে পারছেন ভালো, আর না নিতে পারলে তো আর কিছু বলার নেই। কারণ এই কনসেপ্ট বা আলোচনাটুকু করা দরকার ছিল, দেওয়া দরকার ছিল, তাই আমি আপনাদেরকে দিলাম। আমাকে একটু বলেন আপনারা, আমি এই যতটুকু বললাম, কেউ কি কোনো কিছু বুঝতে পারছেন? কোনো ধরনের কোনো কনসেপ্ট আপনারা পেয়েছেন আমি যা বললাম এখানে? এনিথিং দ্যাট ইউ হ্যাভ গট ইট?
হুম, কোনো কিছু কি বুঝছেন? আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমি আমি একটু সহজে কনসেপ্টটা দিয়ে দেই আপনাদের এবার। এখানে একটু বোঝার চেষ্টা করেন, আমি সহজভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। সব কথার এক কথা কি সেইটা আমি বলি, দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। আমি সহজভাবে বলি, সেটা হচ্ছে, আমি এটা আগেও দেখিয়েছি। মনে করেন দুজন মানুষ কথা বলবে, ইংলিশে তারা কথা বলবে। এ এবং বি, এরা দুইজন বন্ধু একটা ম্যাচে থাকে, এই কথাগুলো আমি আগেও বলেছি। তো এ সন্ধ্যার দিকে বাসায় আসছে বাইরে থেকে, এবং বি কে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো, জাস্ট একটা কথা, ইংলিশে একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করছি। এ বি কে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো, কথাটার ইংলিশ কি হয়? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? বি বলছে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার বি উল্টে আবার একে বলছে তুমি কি এখন ভাত খাইতেছো, তুমি কি এখন ভাত খাচ্ছো, অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? এটা কে বললো? বি বললো। কাকে বললো? এ কে বললো। এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, অর্থাৎ আই এইট রাইস ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি এখন খাবো না, আই উইল নট ইট নাও। এই যে এ এবং বি দুইজন একটা কথা বললো, দুইজন একটা কনভারসেশন করলো। এই কনভারসেশনে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে আমরা কি জানি? আমরা জানি যে ইট মানে খাওয়া। ইট মানে কি? খাওয়া। এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এই খাওয়া কথাটা আমি বলেছি মেইন ভার্ব হিসেবে, প্রত্যেকটা সেন্টেন্সে। কিন্তু এই ইট মানে আমরা জানি খাওয়া। আমি বলছি তুমি কি খেয়েছো, এই যে টাইমের যে পরিবর্তনটা করলাম, তুমি কি খেয়েছো, এই পরিবর্তনের জন্য আমি আর ইট লিখিনি, আমাকে কিন্তু লিখতে হয়েছে ইটেন। দেখেন, ইট আমার মেইন ভার্ব, বাট এই কনভারসেশনের ভিতর ইট নামে কোনো কিছু নেই। হয় কোথাও ইটেন আছে বা ইটিং আছে, যে আর ইউ ইটিং রাইস নাও, ইটিং আছে, অথবা এইট আছে, আই এট রাইস ইন দ্য মর্নিং, অথবা উইল নট ইট বা উইল ইট, যেটাই বলেন না কেন, জাস্ট ইট কি কোথাও আছে? দেখেন তো, ইট কোথাও আমি লিখছি? লিখিনি। সো এত সুন্দর একটা কনভারসেশন, আমার ভার্ব আমার খাওয়া, কিন্তু খাওয়া কথার ইংরেজি আমি জানি ইট, কিন্তু সেই ইট না বলে আমি বলছি ইটেন, ইটিং, এইট, উইল ইট বা উইল নট ইট। কেন এগুলো বললাম? কারণ আমার সময়ের পরিবর্তন করতে হয়েছে, কথার পরিবর্তন করতে হয়েছে, কালের পরিবর্তন করতে হয়েছে। আপনি যখন কারোর সাথে ইংলিশে কনভারসেশন করবেন, আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, একটা সার্টেন বা স্টেবল টাইমের উপর কথাকে রেখে এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে, টাইমের পরিবর্তন করতে হবে, এবং এই টাইমের পরিবর্তনটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। টাইমের পরিবর্তন যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, আপনি কখনোই আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। আমরা ইংলিশে কথা বলতে পারি না, তার মূল কারণ, প্রধান রিজন হচ্ছে, আমি যে টাইমে একটা কথাকে ভাবতেছি বাংলায়, সেই টাইম অনুযায়ী ইংলিশে সঠিক ভার্বের ফর্মটাকে আমরা ইউজ করতে পারছি না। আর এই টাইমের পরিবর্তন মানে কি? টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন মানে কি? মানে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের পরিবর্তন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তার মানে আপনি যখন ইংলিশে কারোর সাথে কনভারসেশন করবেন, আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম। হাউ ক্যান ইউ চেঞ্জ ইট? You can change it by changing the form of verb according to correct structure of tense. So first of all, you should know the correct structure of tense, and what will you get after completing the structure of tense? You will see every structure has different forms of verb. If you are able to put the different structure, different forms of verb in different structure of tense, you will be able to know the actual concept of tense as well as conjugation of verb. When you are going to make communication with someone or foreigner, you need to change your time or sense. For that reason, just you have to change the forms of verb according to your speaking. So that is the main things. এই যে ইট মানে খাওয়া, আমাকে সবার আগে এটা জানতে হবে যে এটার পাস্ট ফর্ম হচ্ছে এট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, এর থার্ড পারসন ইটস। এই হচ্ছে এক নাম্বার কাজ, ভার্ব জানা। তারপর বলছি টেন্স জানা। টেন্স কি? টেন্স হচ্ছে এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে, সেটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব মিলায় চেঞ্জ হতে পারে। তো সেগুলো আমাকে একটু জানতে হবে। কেন এটা টেন্স আমাকে জানতে হবে?
টেন্স মানে সময়। ইংলিশে 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট বা ক্লাসিফিকেশন আছে। এই 3 এ 4-এ 12টা স্ট্রাকচার আছে। 12টা স্ট্রাকচার মানে আমি যদি টেন্স জানি, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। এই যে ইট মানে খাওয়া, খাওয়া কথাটাকে 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবো বা বলতে পারবো। সেইটা বলতে গেলে আমার জাস্ট ইট বসালে হবে না, আমার কোথাও বসাতে হবে ইটিং, এট, ইটেন, ইটস। এই ফর্মগুলো আমার বসাতে হবে। সো এই ফর্মগুলো যদি আমরা ইনস্ট্যান্টলি বসাতে সক্ষম হই, আমি বাংলায় একটা কথা ভাবছি, সেই কথাটা যে টাইমে ভাবছি, যে টেন্সে ভাবছি, সেই টাইম বা টেন্স অনুযায়ী যদি ইনস্ট্যান্টলি অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে মিলায় ভার্বের সঠিক ফর্মটা আমরা ইউজ করতে, অ্যাপ্লাই করতে সক্ষম হই, সেটা রাইটিং এ হোক, স্পিকিং এ হোক, কনভারসেশনে হোক, তাহলে আমি ইংলিশ এক্সপার্ট হব। আর সেটা যদি না পারি, আমি এক্সপার্ট না। এই স্পোকেন ইংলিশ হচ্ছে মূলত এইটাই, এর বাইরে আর কোনো কিছু না। এখন টেন্স শিখলে সর্বোচ্চ একটা কথাকে 12 ভাবে বলা যায়। যেমন এই যে আমি লিখছি, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। অর্থাৎ সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। আমি ভার্ব আমার চালানো, চালানো কথাটাকে আমি বিভিন্ন ভাবে বলছি। এই বলাটা আপনাকে শিখতে হবে। আপনি যখন ইনস্ট্যান্টলি কনভারসেশন করবেন, যে টাইমে একটা কথাকে আপনি ভাববেন বা বলতে যাবেন, সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে আপনার ইউজ করতে হবে। এইটা হচ্ছে সব কথার এক কথা। এখন আমার যদি টেন্স জানা থাকে, টেন্স দিয়ে আমি সর্বোচ্চ একটা কথাকে 12 ভাবে, 12টা টাইমে নিতে পারবো। এই 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য কিন্তু যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় শিখতে হবে। সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের ব্যবহার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। আর এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে যেমন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হচ্ছে, মডাল ভার্বের ক্ষেত্রে মডালও কিন্তু অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু মডালের পর মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, বেস ফর্মে থাকে, সেটা যে মডালই হোক। অর্থাৎ যেমন আমি যদি বলি, হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি কুড, জাস্ট সরি, ড্রাইভ। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি শুড ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো উচিত। ক্যান, কুড, শুড। হ্যাঁ, হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি মে ড্রাইভ আ কার, সম্ভাবনা অর্থে বসে, সে একটা গাড়ি চালাতে পারে। হি মাইট ড্রাইভ আ কার, হ্যাঁ, সে একটা গাড়ি চালাতেও পারতো। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হ্যাঁ, হি মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু। এরকম, এটাকে বলে সেমি মডেল। হি নিডস টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো দরকার। হ্যাঁ, হি নিডস টু ড্রাইভ, ডিআরআই ভি, ইয়েস, ড্রাইভস এ কার, তার একটা গাড়ি চালানো দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সরি, হি ডেয়ার, 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 DARE। হি ডেয়ার্স টু, ডেয়ার মানে কি জানেন? ভয় করা, সাহস করা। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। হ্যাঁ, হি ইউজ টু ড্রাইভ আ কার, ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইজ টু, এটাকে বলে সেমি মডাল, সেমি বা সুডো মডাল মানে অর্ধ মডাল। অর্ধ মডাল মানে হচ্ছে এই ভার্ব গুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, এই যে অ্যাম, ইজ আর ওয়াজ আর, বাট এদের সাথে একটা টু যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসে। যেমন হি ইজ টু ড্রাইভ আ কার, এগুলো সবই আমি ডিটেলসে দেখাবো। তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হতো। ড্রাইভ এ কার, হ্যাঁ, আমি যদি বলি যে হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল।
দেখছেন, সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট এ কার, সেটা টেন্স বলেন আর মডালের সেন্টেন্স বলেন। আমার পরিবর্তনটা কোথায়? কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা করতে হয় মূলত ভিতরে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন। সো আমি টেন্স শিখি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ইংলিশে কথা বলার জন্য, কিন্তু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা, আর টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। টোটাল স্ট্রাকচার দ্বারা 30টা। এই 30টা স্ট্রাকচার মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে 30টা টাইমে 30টা দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, মডিফাই করতে পারবেন। আর এইটা যদি আপনি পারতে বা করতে সক্ষম হন, within very short time you will be expert and fluent in English. I mean, whatever you think in Bangla, you'll be speak in English. আপনি বাংলায় যেটাই ভাবেন না কেন, সেটাই আপনি ইংলিশে বলতে পারবেন। সো এই জন্য মডাল শিখতে হয়। কেন মডাল শিখবো? আমরা কথা বলার জন্য সময়ের পরিবর্তনের প্রয়োজন, এই পরিবর্তনের জন্য টেন্স শিখি। বাট টেন্স দিয়ে সবকিছু ব্যক্ত করা যায় না, এক্সপ্রেস করা যায় না। এটাকে আরো ডিটেলসে এক্সপ্রেস করার জন্য, আমার মনের ভাবটাকে ডিটেলসে প্রকাশ করার জন্য আমরা মডাল এবং সেমি মডাল শিখবো। এইবার আসি, তাহলে আমি এখানে প্রথম আমি কয়টা পয়েন্ট বলছি, যে 4টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো। কনজুগেশন অফ ভার্ব, এটা কি আমি বলেছি, ক্লাসেও দেখিয়েছি। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, এরপর কি বলছি, মডাল অ্যান্ড সেমি মডাল। এরপর হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভটা কি? এই যে টেন্সের যে সেন্টেন্স গুলো লিখলাম, বা মডাল সেমি মডালের যে সেন্টেন্স গুলো লিখলাম, এই সব কিছুর একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়, যেমন আমি যদি বলি একটা গাড়ি চালানো হয়, সে গাড়ি চালায় না বলে যদি বলি একটা গাড়ি চালানো হয়, একটা গাড়ি চালানো হয়েছিল, এই গাড়িটা চালানো হবে, এই গাড়িটা চালানো হচ্ছে, এই গাড়িটা চালানো হচ্ছিল, অর্থাৎ হি না বলে গাড়ি যদি শুরুতে আসে, তখন স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এটা একটা রিভার্স স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার। এটা না জানলে ল্যাঙ্গুয়েজ 100% ক্লিয়ার করা যায় না। এটা আমি পরে বলবো, পরে দেখাবো। বাট এই যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট আপনারা একটু বুঝে নেন, শিখে নেন, জেনে নেন। এটার উপর সুন্দরভাবে গোছানো পিডিএফ ফাইল আছে, আমি প্রোভাইড করব। করলে আপনারা এটা ভালোভাবে স্টাডি করবেন, দেখবেন। এবং আমার লেখা যে বইটা আছে, বইয়ের শুরুতেও, একদম শুরুর চ্যাপ্টারেও এই বিষয়গুলোকে ইন ডিটেলসে ডিসক্রাইব করা আছে, বর্ণনা করা আছে। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমি আবারও বলছি, এখানে দেখেন দেওয়া আছে যে কিভাবে আমরা করব, যে প্র্যাকটিক্যাল সেশন, একটি বাক্য থেকে 30টি বাক্য তৈরির কৌশল। যেমন আমি প্রথমে 12টা টেন্স দিয়ে এখানে 12টা সেন্টেন্স তৈরি করেছি, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা আমি লিখে দিয়েছি। এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা লেখা আছে। এবার এই টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, এটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য ওই সেম ভার্বটাকে ব্যবহার করে মডালের 18টা সেন্টেন্স তৈরি করেছি, নতুন নতুন মডাল অক্সিলারি প্লাস সেমি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে। সবকিছু ইন ডিটেলসে দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা আপনারা একটু করে ফেলবেন। দেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এগুলোকে ভেঙে ভেঙে বা ইন ডিটেলসে প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন বা নিতে পারছেন? আমি কি বললাম, যে ল্যাঙ্গুয়েজটা আসলে কি, ঠিক কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে, কোথায় জোর দিতে হবে। জি স্যার। 1 নম্বর পয়েন্ট, আমি গত 2টা ক্লাস আমি শুধু ভার্বের উপরেই ক্লাস নিয়েছি, আর কিছুই না। আর আজকে থেকে আমি মেইন রুলস এন্ড স্ট্রাকচারের ভিতর মুভ করলাম। এবং এখানে রুলস এন্ড স্ট্রাকচার কি, একটার সাথে আরেকটা কিভাবে মিলে যায় আপনারা আশা করি বুঝতে পারছেন। যে ভার্ব লাগবে, ওই ভার্ব গুলোই টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, সেইটা আমরা বসাবো। এবং টেন্স দিয়ে সবকিছু প্রকাশ করা যায় না, তাই আমরা মডাল সেমি মডাল শিখবো। মডাল সেমি মডাল আর টেন্সের যত স্ট্রাকচার আছে, সব স্ট্রাকচারের একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটাকে বলা হয় প্যাসিভ। সেটা আজকে দেখাইনি, নেক্সট ক্লাসে দেখাবো। এর থেকে ভেঙে আর ডিটেলসে বলা যায় না। আমি যা বোঝালাম, যদি বুঝতে না পারেন, রেকর্ডেড ক্লাসটা আরেকবার একটু আপনারা দয়া করে দেখবেন। আসলে এই কনসেপ্টটুকু না নিলে, যে ভাষাটা আসলে কি, কোন জায়গা থেকে শুরু করব, কি আছে, ঠিক কতটুকু পড়তে হবে, কোন জায়গার কারণে আমি পারি না, এই কনসেপ্টটুকু যদি না থাকে, না নিতে পারেন, শুধু আন্দাজে স্ট্রাকচার শিখে গেলাম, একটার পর একটা টপিক করে গেলাম, ক্লাস করে গেলাম, কোনো লাভ হবে না। আমার কথা বুঝতে পারছেন? আমি যে আপনাদের যারা প্রিভিয়াস ক্লাস করেছিলেন, ভার্বের ফর্ম লিখতে বলছিলাম, কেউ কি খাতায় লিখেছেন? যে ফর্মগুলো আপনি জানেন না, যে অর্থগুলো আপনি জানেন না, কেউ কি করেছেন, খাতায় লিখেছেন, চেষ্টা করেছেন কেউ? বলেন তো, হ্যাঁ স্যার, লিখেছি। কয়জন লিখছেন? যদি আপনারা না করেন, না লেখেন, কখনোই কিছু করতে পারবেন না। আমি আবারও বলে রাখলাম, আমার এই ক্লাসে এসে কোনো লাভ হবে না।
আপনাদের কাজ করতে হবে, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আর এই যে আজকে যে ক্লাসটা নিলাম এখান থেকে মেইন ক্লাস শুরু, আপনারা এগুলো করে ফেলবেন, কমপ্লিট করবেন, ডেভেলপ করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমি আরো ভেঙে ভেঙে আরো ডিটেলসে প্রত্যেকটা বিষয় দেখাবো। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দ্রুত দিয়ে দিব। ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। স্যার আজকে ক্লাস স্যার